আইএলটিএস রিডিংয়ের ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এই কোশ্চেন টাইপটি দেখলে অনেকেই ঘাবড়ে যান, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে হোয়াটস দ্য রাইট অ্যাপ্রোচ টু সলভ দিস কোশ্চেন টাইপ, কোন পদ্ধতিতে আমরা সহজে আনসারগুলো খুঁজে বের করতে পারি। তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, অথবা আপনার হাতে যদি সময় কম থাকে একদম ভিডিওর শেষের দিকে চলে যান, কারণ আমি ভিডিও শেষের দিকে কিছু পয়েন্টস শেয়ার করে থাকব, যে স্টেপসগুলো ফলো করার মাধ্যমে আমরা এই কোশ্চেন টাইপটা মূলত সলভ করে থাকব। ওকে, সো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখি আজকে যেই প্যাসেজটি আমরা সলভ করতে যাচ্ছি, প্যাসেজটির নাম হচ্ছে হোয়াই ফেরি টেলস আর রিয়েলি স্কেরি টেলস, অর্থাৎ কেন রূপকথার গল্পগুলো অনেক সময় ভয়ানক গল্প হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন ছোটো একটা ডেসক্রিপশন দেওয়া আছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট ফেরি টেলস আর জাস্ট স্টোরিজ টু অ্যামিউজ চিলড্রেন, যে কিছু সংখ্যক মানুষ আছে যারা মনে করে থাকে এই রূপকথার গল্পগুলো হচ্ছে এমন গল্প যেগুলো বাচ্চাদেরকে অ্যামিউজমেন্ট বা বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য, বাট দেয়ার ইউনিভার্সাল অ্যান্ড এন্ডিউরিং আপিল মে বি ডিউ টু মোর সিরিয়াস রিজনস। কিন্তু তাদের এই যে এত বিশ্বব্যাপী এত গ্রহণযোগ্যতা বা এত যে আকর্ষণ, এর পিছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। ওকে, তো এই বিষয় নিয়ে এই পেসেজে আলোচনা করবে। আমরা কোয়েশ্চনে যদি ডিরেক্টলি চলে আসি, প্রশ্নের মধ্যে এরকম দেখতে পাবেন যে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংয়ের ক্ষেত্রে এইভাবে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং। অর্থাৎ এখানে আমাদের বাক্যের শুরুর অংশ দেওয়া আছে, এই 27 থেকে 31 পর্যন্ত কোনো বাক্য বা সেন্টেন্সের শুরুর অংশ দেওয়া আছে এবং এ থেকে এফ পর্যন্ত বাক্যের শেষের অংশগুলো দেওয়া আছে। আমরা ইনিশিয়ালি যে কাজটা করব, যে প্রত্যেকটি এই স্টেটমেন্টসগুলো ধরেন 27 থেকে 31 এগুলা বুঝে বুঝে পড়ব এবং সেখান থেকে কিওয়ার্ডসগুলো হাইলাইট করে রাখবো। সিমিলারলি আমরা এ থেকে এফ পর্যন্ত সবগুলো ভালো করে বুঝে বুঝে পড়বো এবং সেখানে কিওয়ার্ডসটা হাইলাইট করব। তো কিওয়ার্ডস হচ্ছে কোন বিষয়গুলো, এমন কিছু লাইন বা এমন কিছু শব্দ যেগুলো ছাড়া এই বাক্যটা আসলে ইনকমপ্লিট, এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলোর মাধ্যমে এই পুরো বাক্যের অর্থটা আপনি বুঝতে পারবেন সহজে। ঠিক আছে, এমন কিছু শব্দ আপনি সিলেক্ট করবেন কিওয়ার্ড হিসেবে। আচ্ছা, তো ইনিশিয়ালি দেখেন যে 27 নাম্বার কি বলতেছে, ইন ফেরি টেলস ডিটেলস অফ দ্য প্লট। আচ্ছা, তো শুরুতেই বলতেছে যে এই রূপকথার গল্পের মধ্যে যে বিষয়বস্তু, যেটা বিষয়বস্তুগুলো আসলে কী হয়ে থাকে, প্লট দ্বারা বোঝাচ্ছে কাহিনী, মেইন কাহিনী আর কি। তো কাহিনীর ডিটেলস, কাহিনী সম্পর্কে তথ্য, এরপরে অংশটুকু খালি। তো এখানে এ থেকে এফ পর্যন্ত অপশনগুলোর মধ্যে যে কোনো কিছু একটা আনসার হতে পারে, সেটা আমাদেরকে প্যাসেজ পড়ার মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, 28 নাম্বার বলতেছে তেহরানি রিজেক্টস দি আইডিয়া দ্যাট দি ইউজফুল লেসন্স ফর লাইফ ইন ফেরি টেলস। তো তেহরানি একজন ব্যক্তির নাম, তো উনি কী করতেছেন, বয়কট করতেছেন বা রিজেক্ট করতেছেন একটা ধারণা। কোন ধারণা? যে ইউজফুল লেসন্স ফর লাইফ ইন ফেরি টেলস, রূপকথার গল্পগুলোর মধ্যে যে শিক্ষণীয় কিছু দিক আছে বা শিক্ষণীয় কিছু বিষয় আছে, সেইটা সম্পর্কে যে ধারণা, আইডিয়াটা উনি রিজেক্ট করতেছেন, বাতিল করতেছেন। তারপরে কোন লাইন বসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। 29 নাম্বার বলতেছে ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দি সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেরি টেলস। তো অনেকগুলো ধারণা আছে আপনার এই ফেরি টেলসগুলা সামাজিকভাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বা এদের যে সামাজিকভাবে একটা গুরুত্ব আছে, এইটা সম্পর্কে অনেক ধারণা আছে। তারপর 30 নাম্বার বলতেছে ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেরি টেলস। এই রূপকথা গল্পগুলা কীভাবে ডেভেলপ হয়েছে, কীভাবে বিকশিত হয়েছে ক্রমান্বয়ে, মানে সেই আদিম যুগ থেকে এই এখন পর্যন্ত কীভাবে এগুলা বিকশিত হয়েছে, হ্যাঁ, এইটা নিয়ে তথ্য জানতে চাচ্ছে। তারপর 31 নাম্বার হচ্ছে অল দ্য ফেরি টেলস অ্যানালাইজড বাই তেহরানি। সবগুলো গল্প, রূপকথার গল্প যেগুলো তেহরানি সাহেব কী করছেন, অ্যানালাইজ করছেন, বিশ্লেষণ করছেন, সেগুলো কি হয়েছে এগুলো দেখতে হবে। আচ্ছা, অপশনগুলো থেকে যদি আমরা দেখি, যে এ নাম্বার বলতেছে মে বি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। এমন কোনো কিছু যেটা কি করছে, যে বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এমন কোনো মেথড বা প্রসেস। আচ্ছা, বি নাম্বার বলতেছে আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল। এখান থেকে রিজন এবং সার্ভাইভাল আমরা মেইন কিওয়ার্ড হিসেবে ধরে নিচ্ছি, যে কোনো কিছু সেটা হচ্ছে তাদের বেঁচে থাকার কারণ। ওকে, সি নাম্বার বলতেছে শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন। গ্লোবাল ভেরিয়েশন বলতে পুরো বিশ্বব্যাপী বৈচিত্র্যপূর্ণতা প্রদর্শন করতেছে এমন কোনো কিছু। ডি নাম্বার বলতেছে কন্টেইন অ্যানিমেলস হুইচ ট্রান্সফর্ম টু বিকাম হিউম্যানস। এমন কোনো পশু যেটা কি হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, মানুষে পরিণত হয়ে যাচ্ছে এমন কোনো পশু।
আচ্ছা, নাম্বার বলতেছে ওয়্যার অরিজিনালি স্পোকেন রেদার দেন রিটেন, কোনো কিছু সেটা মৌখিক অবস্থায় ছিল প্রাথমিকভাবে অরিজিনালি রেদার দেন রিটেন, সেটা লিখিত ছিল না, লিখিতের পরিবর্তে মৌখিক অবস্থায় ছিল। নাম্বার হচ্ছে হ্যাভ বিন ডেভেলপড উইথাউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো ধরনের প্রমাণ বা বাস্তব বা সত্যতা যাচাই করা ছাড়াই সেই জিনিসটা কী করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, সেই জিনিসটা এস্টাবলিশ করা হয়েছে বা সেটা আপনার তৈরি করা হয়েছে এমন কোনো কিছু। ওকে, তো আমরা যদি এখন ডিরেক্ট প্যাসেজের মধ্যে চলে আসি তখন আমরা একটা একটা করে আনসারগুলো ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে? ওকে, সো চলুন আমরা যদি এখন কোয়েশ্চনগুলো একটু ভালো করে দেখি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা প্যাসেজটা থেকেও আনসারগুলো ফাইন্ড আউট করা শুরু করি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্যাসেজে এসেই আপনার প্রথম যে প্যারাগ্রাফ যেটা আছে সেটা পড়ব, এবং এই কোশ্চেন টাইপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনার আনসারগুলা সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল থাকবে, ঠিক আছে? অর্থাৎ আপনি প্রথমে 27 নাম্বার আনসার পাবেন, তারপর 28, তারপর 29, তারপর 30, 31, এরকম সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে আসবে আপনার এই প্যাসেজের মধ্যে, এগুলো আনসারগুলো সিরিয়াল মেনটেন করে আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, তো প্রথম প্যারাগ্রাফটা যদি আমরা একটু পড়ি, কী বলতেছে যে পিপল অফ এভরি কালচার টেল ইচ আদার ফেরি টেলস, বাট দ্য সেম স্টোরি অফেন টেক্স এ ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো একটা বিষয় মনে রাখবেন, একটা টিপস মনে রাখবেন যে এই কোশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে সাধারণত প্রথম 2 লাইন অথবা শেষের 2 লাইনের ক্ষেত্রে আমরা আনসারটা পেয়ে থাকতে পারি। ওকে, অর্থাৎ আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফের প্রথম 2 লাইন এবং শেষের 2 লাইনটা ভালো করে বুঝে বুঝে পড়ি, তাহলে চান্সেস থাকবে খুবই বেশি যে আপনি আনসারটা ওই জায়গায় পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তারপরও যদি না পান, অনেক সময় প্যারাগ্রাফটা বড় হয়ে থাকলে আনসারগুলো মাঝখানের মধ্যে লুকিয়ে থাকে। তো তখন আমি যেটা বেস্ট সাজেশন যেটা আমি আপনাদেরকে করব সেটা হচ্ছে ফুল প্যারাগ্রাফটা একবার পড়বেন, বাট মেক শিওর যাতে আপনি এমনভাবে একবার পড়বেন যাতে আপনি বুঝে বুঝে পড়তে পারেন, রাদার দেন রিডিং ইট, মানে বারবার পড়ার পরিবর্তে, হ্যাঁ, রিডিং ইট এগেইন অ্যান্ড এগেইন, বারবার পড়ার পরিবর্তে আপনি যদি একবারই ধীর স্থিরে পড়তে পারেন প্যারাগ্রাফটি, তাহলে আনসারটা আপনি তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন বা আপনার সময়টা সেভ হবে বারবার পড়ার পরিবর্তে, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা একটু যদি আবার খেয়াল করি, যে বলতেছিল ইন ফেরি টেলস ডিটেলস অফ দ্য প্লট, মানে এই রূপকথা গল্পগুলোর মধ্যে যে মেইন কাহিনী যেটা থাকে সেটার তথ্য জানতে চাচ্ছে, সেটা আসলে কী হয়ে থাকে সেটা জানতে চাচ্ছে। তো দেখেন আমাদের প্রথম লাইনে বলছে যে অনেক কালচারের মানুষ আছে যারা একে অপরকে রূপকথা গল্প বলে থাকে, কিন্তু বাট, তো যেখানে আসলে বাট ওয়ার্ডটা দেখবেন, এটাকে আমি মূলত মিস বিউটি বলে থাকি, বা এমন কিছু ওয়ার্ড আছে রিডিংয়ের যে ওয়ার্ডগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এরকম কিছু ওয়ার্ড লিস্ট আছে যেগুলো আমি মূলত আমাদের প্রাইভেট যে রিডিংয়ের গ্রুপ ইয়েটা নিয়ে থাকি, ব্যাচ নিয়ে থাকি, সেখানে কিছু শিটস প্রোভাইড করে থাকি ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এরপরে যে তথ্যটা আসতে যাচ্ছে সেটা একটু গুরুত্বপূর্ণ তথ্য, বা এরপরে হয়তো আনসার রিলেটেড কোনো তথ্য থাকতে পারে। যাই হোক, তো এখানে বলতেছে দ্য সেম স্টোরি অফেন টেক্স এ ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যে একজন মানুষ আরেকজন মানুষকে গল্প বলে থাকে, কিন্তু সেই একই গল্পটা কি হচ্ছে, যখন ভিন্ন একটি দেশে চলে যাচ্ছে তখন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এইটা প্রথম লাইনে বলছে, তাই না? তো দেখেন আমরা যদি এখন পুরো অংশটুকু পড়ি, যেহেতু আমার অলরেডি জানা আছে, আমি আপনাদেরকে টাইমটা সেভ করার জন্য একটু বুঝাচ্ছি, যে পুরো অংশটাটুকু যদি পড়ি তাহলে একটা বিষয় খেয়াল করবেন, যে যেমন এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কথা হাইলাইট করে রাখছি, যে ইউ মে থিঙ্ক ইউ নো দ্য স্টোরি বাট হুইচ ভার্সন। তো আপনার কাছে মনে হতে পারে যে কোনো একটা গল্পের মেইন বিষয়বস্তু হয়তো আপনার জানা আছে, কিন্তু কোন ভার্সনটা, একটা গল্পের একাধিক ভার্সন আছে, ঠিক আছে, কিন্তু কোন ভার্সনটা আপনার জানা আছে সেটা এখানে বোঝাচ্ছে। যেমন এখানে বলতেছে ইন দ্য স্টোরি অফ লিটল রেড রাইডিং হুড দ্যাট ইউরোপিয়ান চিলড্রেন আর ফ্যামিলিয়ার উইথ, এ ইয়াং গার্ল অন দ্য ওয়ে টু সি হার গ্র্যান্ডমাদার মিটস এ উলফ অ্যান্ড টেলস হিম হোয়ার শি ইজ গোয়িং। দ্য উলফ রানস অন এহেড অ্যান্ড ডিসপোজেস অফ দ্য গ্র্যান্ডমাদার, দেন গেটস ইন টু বেড ড্রেসড ইন দ্য মাদার্স ক্লোথস টু ওয়েট ফর লিটল রেড রাইডিং হুড। তো কাহিনী কী হচ্ছে, এখানে একটা গল্পের কথা শেয়ার করতেছে, গল্পটা হচ্ছে লিটল রেড রাইডিং হুড, একটা গল্প, হ্যাঁ। তো ওই মেয়েটার নাম হয়তো লিটল রেড রাইডিং হুড। সো এই মেয়েটা কী হচ্ছে, যে একটা ইয়াং একটা মেয়ে, সে তার দাদির সাথে দেখা করতে যাচ্ছিল। তো তার দাদির সাথে দেখা করতে যাওয়ার পথে একটা উলফের সাথে তার দেখা হয় পথের মধ্যে, এবং উলফটাকে বলে সে কোথায় যাচ্ছিল। তো উলফটা কী করে ওই মেয়েটার আগে আগে দাদির কাছে পৌঁছে যায় এবং দাদিকে মেরে ফেলে, ডিসপোজেস অফ, হ্যাঁ, দাদিটাকে মেরে ফেলে, এবং দাদির মতো সেজেগুজে
ওই দাদির বিছানায় শুয়ে থাকে। তো এখন আপনার কাছে মনে হতে পারে যে আপনি গল্পটা হয়তো জানেন, কিন্তু কোন ভার্সনটা আপনি জানেন? কিছু কিছু ভার্সন আছে যেখানে উলফ কী করে সোয়েলজ অফ দি গ্র্যান্ডমাদার, যেখানে ওই উলফটি, শিয়ালটি দাদিমাকে খেয়ে ফেলে, গিলে খেয়ে ফেলে। ওয়াইল ইন আদার্স ইট লকস হার ইন এ কাপবোর্ড। আবার কিছু ভার্সন আছে যেখানে দাদিমাকে উলফটি বন্দি করে রাখে একটা কাপবোর্ডের মধ্যে। ইন সাম স্টোরিজ রেড রাইডিং হুড গেটস দ্য বেটার অফ দ্য উলফ অন হার ওন। তো কিছু গল্পে আছে যেখানে ওই রেড রাইডিং হুড মেয়েটি নিজেই উলফটাকে মেরে ফেলে। হোয়াইল ইন আদার্স এ হান্টার ওর এ উড কাটার হিয়ার্স হার ক্রাইজ অ্যান্ড কামস টু হার রেস্কিউ। আবার অন্য কিছু গল্প আছে যেখানে দেখা যায় যে কোনো হান্টার, কোনো শিকারী অথবা উড কাটার যে গাছ কাটে, সে বা তারা ওই মেয়েটার চিৎকার শুনতে পায় এবং এসে মেয়েটাকে বাঁচিয়ে ফেলে আর কি। তো দেখেন এখানে একটা গল্পের অনেক ভার্সনের কথা বলতেছে, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তো আমরা এখানে যে সেন্টেন্সের বিগিনিং এবং এন্ডিংটা কীভাবে আসলে ফাইন্ড আউট করতে পারি? তো দেখেন, আপনারা ভালো করে ফোকাস করেন, আমরা উত্তরগুলো কীভাবে পেতে পারি সেইটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলেই আপনারা দেখবেন যে এই কোয়েশ্চন টাইপ নিয়ে খুব একটা স্ট্রাগল করবেন না। তো দেখেন আমাদের মেইন কথা ছিল কি, ডিটেলস অফ দ্য প্লট। তো আমরা যে এই প্রথম প্যারাগ্রাফটা পড়লাম, এখানে কিন্তু সিমিলার কোনো তথ্য কিছুই পাই নাই, সিমিলার কিছু ওয়ার্ড কিছুই পাই নাই। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে সবসময় যে আইএলটিএস রিডিং মানেই হচ্ছে কি প্যারাফ্রেজ করা থাকবে, এমনভাবে প্যারাফ্রেজ করা থাকবে বা এমনভাবে তথ্যগুলা লুকিয়ে রাখবে যাতে আপনার একটু মাথা খাটাতে হয় রে ভাই, মাথা খাটিয়ে যাতে কষ্ট করে আপনি আনসারটা বার করেন। একটু আপনাদেরকে একটু কষ্ট দিয়ে থাকে আর কি ওরা আইএলটিএসের ক্ষেত্রে। তো আমরা আমি বলতেছিলাম না যে প্রথম 2 লাইন এবং শেষের 2 লাইনটা যদি পড়ি, সেখানে আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। তো প্রথম লাইনেই দেখেন বলেছে যে সেম স্টোরি কী হচ্ছে, ডিফারেন্ট আপনার ভার্সন ক্রিয়েট করতেছে, তাই না? মানে একটা সেম স্টোরি ডিফারেন্ট তথ্য আছে এবং পুরো প্যাসেজটা যে আমরা পড়লাম, পুরো প্যারাগ্রাফটা যে আমরা পড়লাম, পুরো প্যারাগ্রাফ জুড়েই শুধু একটা কথাই ওরা বোঝাচ্ছে যে একটা গল্পের একাধিক ভার্সন আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সারমর্মটা বুঝতে হবে। ওকে, অনেক সময় আমরা স্ট্রেইট একদম আনসার না পেতে পারি, তখন আমাদেরকে পুরো অংশটা পড়ে এটা সারমর্মটা বুঝতে হবে। যদি সারমর্মটা বুঝতে পারেন তখন আনসারটাও ফাইন্ড আউট করতে পারবেন। যেমন আমাদের এই 27 নম্বর আনসারটা হচ্ছে যে ডিটেলস অফ দ্য প্লট, ফেরি টেলসগুলার যে বিষয়বস্তু সেটা কী হয়? সি নাম্বার আনসারটা হবে যে শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন। এই গল্পগুলোর কি করতেছে, যখন ডিফারেন্ট অঞ্চলে চলে যাচ্ছে তখন গ্লোবাল ভেরিয়েশন, বিশ্বব্যাপী বৈচিত্র্যপূর্ণতা প্রদর্শন শো করতেছে, তাই না? এইটা হচ্ছে আমাদের আনসারটা। তো এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে আনসারটা হবে সি। তো দেখেন আমরা আনসারটা যে পেলাম সেটা কিভাবে পেলাম? ফুল প্যারাগ্রাফটা পড়ার মাধ্যমে পেয়েছি। আবার যদিও আমরা প্রথম লাইনটা যদি একটু খেয়াল করতাম, প্রথম লাইনের মধ্যেই মূলত ওই অংশটুকু শর্টকাট করে বলে দিছে। এখন আপনার যদি প্রথম লাইন পড়ে আপনি আনসারটা বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে বেটার হবে যে আপনি পুরো প্যারাগ্রাফটা বুঝে বুঝে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে এই পুরো প্যারাগ্রাফের মধ্যে সারমর্মটা কী। ঠিক আছে? মূলত কী হয় যে প্রথম লাইনের মধ্যেই বলে দেয়, শর্টকাট করে বলে দেয়। তারপরও দেখবেন যে এখানে যে লাইনগুলো ছিল এগুলো হচ্ছে মূলত ওই অংশটুকুকে, মানে এই প্রথম অংশটুকে ভালো করে বোঝানোর জন্যই এই অংশটুকু ওরা শেয়ার করছিল। ঠিক আছে? আচ্ছা, এইগুলো একটা ওয়ে যেটার মাধ্যমে আমরা আনসারটা পেতে পারি। পরের কোশ্চেনটা দেখেন। পরের কোশ্চেন বলতেছিল তেহরানি রিজেক্টস দি আইডিয়া। আচ্ছা, যেহেতু এখানে তেহরানি নামের কথা বলতেছে, আমরা দেখি কোথায় তেহরানি নামটা আছে। তো পরের প্যারাগ্রাফে আছে। যেহেতু কোশ্চেনগুলা সিকোয়েন্স মেনটেন করে থাকে, আপনারা সিরিয়াল বাই সিরিয়াল পেসেজের মধ্যে আনসারটা পাবেন। তো দেখেন তেহরানি সাহেবকে এখানে পাইছি, তেহরানি এট দুরহাম ইউনিভার্সিটি ইন দি ইউকে। তো এখানে ওনার পরিচয় দিছে বা সেইজ এন্থ্রোপোলজিস্ট জেমি তেহরানি। তো ওনার বক্তব্যটা শুরু হয়েছে প্রথম থেকে। তো এগেন আমরা প্রথম লাইনগুলো পড়বো, তাহলে আনসারটা ফাইন্ড আউট করতে পারবো। তো বলতেছে দ্য ইউনিভার্সাল আপিল অফ দিস টেলস ইজ ফ্রিকুয়েন্টলি অ্যাট্রিবিউটেড টু দ্য আইডিয়া দ্যাট দে কন্টেইন কোশনারি মেসেজেস। তো দেখেন কোশনারি মেসেজেস যে কথাটা, সেটা হচ্ছে কি ইউজফুল লেসন্সের প্যারাফ্রেজড ভার্সন। ইউজফুল লেসন্স মানে কি শিক্ষণীয় কিছু বিষয় বা শিক্ষণীয় কিছু দিক, এবং কোশনারি মেসেজ হচ্ছে কি সতর্ককরণ এমন কিছু বার্তা বা মেসেজ। হ্যাঁ, তো দেখেন এইটার সাথে এটা আমরা সামঞ্জস্য পাচ্ছি। তো কি সেই বার্তা? সেটা হচ্ছে ইন দ্য কেস অফ লিটল রেড রাইডিং হুড টু লিসেন টু ইয়োর মাদার অ্যান্ড এভয়েড টকিং টু স্ট্রেঞ্জার্স। তো এই যে আমরা গল্পটা একটু আগে পড়লাম, এটার মধ্যে শিক্ষণীয় বিষয়টা ছিল যে আপনার মার কথা শোনা উচিত এবং অ্যাভয়েড টকিং টু স্ট্রেঞ্জার্স। রাস্তায় যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হয় তাহলে তার সাথে কথা যাতে আমরা না বলি। যখন এরকম অ্যাপোস্ট্রফিক কমার মধ্যে যখন এরকম ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু দেখবেন, সেই লাইনগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। ঠিক আছে? এখানে বলতেছে ইট মাইট বি হোয়াট উই ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দিস স্টোরি ইজ দ্যাট ইটস গট দিস সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন ইন ইট, সেইজ
anthropologist Jamie Tehrani at Durham University in the UK, but his research suggests otherwise. তো কাহিনী কি হচ্ছে, তো তেহরানি সাহেব বলতেছেন যে আমরা হয়তো এই গল্পটা থেকে ইন্টারেস্টিং যে বিষয়টি লক্ষ্য করতেছি সেটি হচ্ছে যে গল্পগুলোর মধ্যে হয়তো আপনার সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন আছে, গল্পগুলোর মধ্যে আপনার বেঁচে থাকার কিছু তথ্য আছে। এইটাই হয়তো আমরা মনে করতেছি যে এই জন্যই হয়তো গল্পগুলো কি হয়েছে যে মানে লং লাস্টিং করতেছে বা গল্পগুলো হয়তো মানুষ পছন্দ করতেছে। কিন্তু হিজ রিসার্চ সাজেস্ট আদারওয়াইজ, কিন্তু ওনার যে গবেষণা, উনিও তো গল্পগুলো নিয়ে গবেষণা করছেন, তো ওনার গবেষণা ভিন্ন কিছু দিক বলতেছে বা ভিন্ন কিছু কথা বলতেছে। ঠিক আছে, এইটা এখানে বুঝাইছে। তো দেখেন যে আদারওয়াইজটা হচ্ছে কি রিজেক্টসের সাথে আদারওয়াইজটা মিলতেছে। এবং দেখেন সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে এই যে বি নাম্বার, আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল। আমরা যখন এরকম বিগিনিংয়ের সাথে এন্ডিংটা ম্যাচ করব তখন গ্রামাটিক্যালি ম্যাচ হচ্ছে কিনা সেন্টেন্সগুলো এবং এগুলা অর্থবোধক হচ্ছে কিনা, এইভাবে যদি আমরা সেন্টেন্সগুলো ম্যাচ করি তাহলে আনসারগুলো আরও ধরতে পারবো। দেখেন বলতেছে তেহরানি রিজেক্টস দি আইডিয়া দ্যাট দ্য ইউজফুল লেসন্স ফর লাইফ ইন ফেরি টেলস আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল। তো এই যে গল্পগুলোর মধ্যে শুধুমাত্র শিক্ষণীয় বিষয় কিছু আছে, ইউজফুল লেসন্স যে আছে, এগুলার জন্যই যে আসলে গল্পগুলো সার্ভাইভ করতেছে, বেঁচে আছে, এই কারণগুলোকে উনি কী করতেছেন, এই কারণগুলোকে বা এই আইডিয়াটাকে উনি মূলত রিজেক্ট করতেছেন। হ্যাঁ, উনি ওই যে ওনার রিসার্চ যে আছে, ওনার গবেষণা এই আইডিয়াগুলোকে কী করতেছে, রিজেক্ট করতেছে, বয়কট করতেছে বা বাতিল করতেছে। ঠিক আছে, তো এইটার আনসারটা হচ্ছে বি নাম্বার, লিখে রাখলাম বি নাম্বার। আচ্ছা, এরপরে দেখেন 29 নাম্বার বলতেছে ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দি সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেরিটেলস। একটা বিষয় মনে রাখবেন, যখনই আমরা একটা কোয়েশ্চন আনসার ফাইন্ড আউট করতেছি তখন পরের কোয়েশ্চনের ক্ষেত্রে একটু নজর রাখবো। ঠিক আছে, অনেক সময় হচ্ছে কি যে আপনি যে কোয়েশ্চনে আনসার খুঁজতে যাচ্ছেন, খুঁজতে 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 হয়তো নেক্সট কোয়েশ্চনে আনসারে চলে আসছেন। এমন যদি হয়ে থাকে তখন বুঝতে হবে যে আপনার এই অংশের উপরেই হয়তো আপনার আগের কোয়েশ্চন আনসারটা রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এতটুকু পর্যন্ত আমরা একটা আনসার পাইছি। এরপরে বলতেছে যে উই হ্যাভ দিস হিউজ গ্যাপ ইন আওয়ার নলেজ অ্যাবাউট দি হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি অফ স্টোরি টেলিং। তো আমাদের অনেক হিউজ একটা গ্যাপ আছে, আমরা অনেক কিছু আসলে জানি না হিস্ট্রি বা ইতিহাস বা প্রাগ ইতিহাস সম্পর্কে, এই যে গল্প বলার স্টোরি টেলিংয়ের যে ইতিহাস সম্পর্কে আমাদের অনেক কিছুই আসলে অজানা। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট উই নো দিস জনরা ইজ অ্যান ইনক্রেডিবলি এনশিয়েন্ট ওয়ান। তো যদিও এই একটা বাস্তব জিনিস যেটা হচ্ছে কি যে গল্প বলাটা কি খুবই প্রাচীন একটা বিষয়। হ্যাঁ, গল্প বলা তো এখন থেকে না, অনেক প্রাচীনকাল থেকে এটা চলে আসতেছে। হি সেইস, তো কে বলছেন, তেহরান সাহেব বলতেছেন, দ্যাট হ্যাজেন্ট স্টপড অ্যান্থ্রোপোলজিস্ট, ফোকলোরিস্ট অ্যান্ড আদার একাডেমিক্স ডিভাইজিং থিওরিজ। তো ডিভাইজিং থিওরিজটা হচ্ছে কি ওই যে ভেরিয়াস থিওরিজ, মানে একাধিক ধারণা, একাধিক থিওরি টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ফেরি টেলস ইন হিউম্যান সোসাইটি। তো এই যে ফেরি টেলসগুলার যে একটা ইম্পর্টেন্স আছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কোথায়, হিউম্যান সোসাইটিতে, সমাজে যে গুরুত্বপূর্ণ কিছু দিক এগুলা নির্দেশ করতেছে ফেরি টেলসগুলা, এগুলা নিয়ে অনেক ধারণা আছে। ওকে, সো এই ধারণাগুলা আমরা কি দেখলাম, এই ধারণাগুলা আমরা দেখলাম যে আমাদের এইটা সম্পর্কে আসলে একটু গ্যাপ আছে, হিউজ গ্যাপ আছে। ঠিক আছে, যদি আর পরে বলতেছে যে তেহরানি হ্যাজ ফাউন্ড এ ওয়ে টু টেস্ট দিস আইডিয়াস বোরোইং এ টেকনিক ফ্রম ইভলিউশনারি বায়োলজিস্ট। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে আনসারটা হয়তো মে বি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। কিন্তু দেখেন এখানে মেথডের কথা বলছে, একটা মেথড বলছে, বাট এটা কিন্তু মেথড না। হ্যাঁ, টেস্ট দিস আইডিয়াস, এখানে আইডিয়ার কথা বলতেছে। তো এখানে আনসারটা হচ্ছে এফ নাম্বার, যে আইডিয়াগুলো কী হয়েছে, হ্যাভ বিন ডেভেলপ উইথাউট ফ্যাকচুয়াল বেসিস। কারণ কি আমরা দেখলাম যে কোনো ধরনের আমাদের কাছে সত্যতা বা কোনো প্রমাণ কিছুই না, আমাদের হিউজ একটা গ্যাপ আছে, আমাদের নলেজের মধ্যে হিউজ গ্যাপ আছে। এই হিউজ গ্যাপ থাকার মাধ্যমেও বা সত্ত্বেও আমরা কি হয়েছে বিভিন্ন ধারণা তৈরি করছি যে এই ফেরিটেলসগুলার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমাজে, হিউম্যান সোসাইটিতে, সমাজে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আনসার হচ্ছে ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দি সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেরিটেলস হ্যাভ বিন ডেভেলপড উইথাউট ফ্যাকচুয়াল বেসিস। তো এটা আনসারটা হচ্ছে এফ নাম্বার। ওকে, আচ্ছা, তো এগেন দেখেন আমরা যদি একটু ম্যাচ করার চেষ্টা করি, ভেরিয়াস থিওরিজ হচ্ছে ডিভাইজিং থিওরিজ, সোশ্যাল সিগনিফিকেন্স হচ্ছে হিউম্যান সোসাইটি, হ্যাঁ, ওই যে ইম্পর্টেন্স দ্বারা বোঝাচ্ছে সিগনিফিকেন্স, এবং হ্যাভ বিন ডেভেলপড উইথাউট ফ্যাকচুয়াল বেসিসটা ছিল কি ওই যে উই হ্যাভ দিস হিউজ গ্যাপ। তো একটা বিষয় খেয়াল করেন, আমরা কি দেখতেছি, আমরা এখানে কিন্তু একটা জিনিস আমরা কমন পাচ্ছি না, যে ধরেন
বাক্যের শুরুর অংশ আগে শেয়ার করতেছে, তারপর হচ্ছে বাক্যের শেষের অংশ শেয়ার করতেছে, এমন কিন্তু হচ্ছে না। আমরা দেখতেছি পুরো একটা অংশ পড়তেছি, সেখান থেকে যে সারমর্ম যেটা বুঝতে পারতেছি, ওই সারমর্মটার থেকেই আমরা মূলত একটা বাক্য তৈরি করতেছি বা সেন্টেন্স এন্ডিংগুলা কমপ্লিট করতেছি, তাই না? তো এইভাবে আমাদেরকে অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে। এমন না যে সবসময় শুধু বাক্যের শুরু অংশ পেয়ে গেছেন, শুরু অংশে পরেই যে অংশ থাকবে সেটাই যে হচ্ছে আপনার এন্ডিং, এমন কিন্তু না। হ্যাঁ, এন্ডিংটা হতে পারে আপনার প্রথমে দেয়া, ধরেন এটা কেটে যেটা দেখলাম যে এন্ডিংটা ছিল প্রথম দিকে, তারপর শেষের দিকে হচ্ছে আপনার বিগিনিংটা দেওয়া ছিল আনসারের, ঠিক আছে? এই বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখবো। ওকে, এইগুলো এরপরের কোয়েশ্চনটা দেখি যে ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেরি টেলস। তো কীভাবে আপনার এই ফেরি টেলসগুলো ডেভেলপ হয়েছে, কীভাবে বিকশিত হয়েছে। তো পরের প্যারাগ্রাফের মধ্যে দেখেন যে টু ওয়ার্ক আউট দি ইভলিউশনারি হিস্ট্রি, ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপস এবং গ্রুপস অফ অর্গানিজমস, biologists compare the characteristics of living species in a process called phylogenetic analysis. Tehrani has used the same approach to compare related versions of fairy tales to discover how they have evolved and which elements have survived the longest. তো এখানে কাহিনী কি হচ্ছে যে আমাদের এখানে বলছিল ডেভেলপ কিভাবে হয়েছে, এই গল্পগুলো কিভাবে এক সেই আগ থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে বিকশিত হয়ে আসতেছে। তো তেহরানি সাহেব কী করছেন যে এইগুলা টেস্ট করে দেখছেন একটা প্রক্রিয়াতে, যেটা হচ্ছে কি যে আপনার বায়োলজিস্টরা ব্যবহার করে থাকে, ইভলিউশনারি বায়োলজিস্টরা ব্যবহার করে থাকে। সেই প্রসেসটার নাম হচ্ছে কি ফিলোজেনেটিক অ্যানালাইসিস। তো এই সেম অ্যাপ্রোচ বা এই সেম প্রসেসটা উনি ব্যবহার করে ফাইন্ড আউট করছেন যে ডিসকভার হাউ দে হ্যাভ ইভলভড, এই গল্পগুলো কীভাবে আসলে ইভলভ হয়েছে, বিকশিত হয়েছে, ঠিক আছে? এইটা উনি এই প্রসেসের মাধ্যমে, ফিলোজেনেটিক অ্যানালাইসিস প্রসেসের মাধ্যমে ফাইন্ড আউট করছেন। আচ্ছা, তো এখানে দেখেন যে প্রসেস, তাহলে আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার, যে মে বি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। তো এখানে দেখেন মেথডস দ্বারা হচ্ছে কি প্রসেস, প্রসেসের একটা সিনোনিম হচ্ছে এখানে মেথডস, ওকে। এবং ওই যে বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে এই মেথডটা ব্যবহার করা হতো, সেই সেম মেথডটা বা সেম অ্যাপ্রোচটা তেহরানি সাহেব ব্যবহার করছেন কিসের ক্ষেত্রে? টু ডিসকভার হাউ দে হ্যাভ ইভলভ, কীভাবে তারা এই গল্পগুলো আসলে বিকশিত হয়েছে, ঠিক আছে? তাহলে এইটার আনসার হচ্ছে এ নাম্বার। আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করেন, যখন প্যারাগ্রাফটা ছোটো থাকতেছে, প্যারাগ্রাফ ছোটো থাকলে শুধুমাত্র একটা আনসার আমরা পাচ্ছি এখানে, তাই না? আবার যখন প্যারাগ্রাফটা একটু বড় থাকতেছে, তখন এর হাফ অংশ পর্যন্ত আমরা একটা আনসার পাইছিলাম, আবার শেষের হাফ অংশে আরেকটা আনসার পাইছিলাম। তাহলে এই বিষয়টা মনে রাখবেন, প্যারাগ্রাফটা বড় হলে চান্সেস থাকবে যে আপনি হয়তো একটা প্যারাগ্রাফ থেকে দুইটা আনসার পেতে পারেন, এর প্রথম অর্ধেকের অংশে একটা আনসার এবং শেষের অর্ধেকে আরেকটা আনসার, ঠিক আছে? এমন হতে পারে। আর যখন ছোটো একটা অংশ থাকতেছে প্যারাগ্রাফে, তখন সেটা থেকে আমরা জাস্ট একটা মাত্র আনসার পাচ্ছি। আবার শুরুর থেকে আমরা যে প্রথম যে প্যারাগ্রাফটা পড়েছিলাম, সেখানে দেখেছিলাম কি যে প্রথম লাইনের মধ্যেই আনসারটা বলে দিয়েছিল এবং জাস্ট বাকি অংশগুলো জাস্ট আপনার ওই মেইন পয়েন্টটাকেই হাইলাইট করতেছিল, তাই না? এই কাজটা করছে। আচ্ছা, এইভাবে আমরা একটু বুঝে বুঝে আনসারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং লাস্টের আনসারটা কোয়েশ্চনটা দেখি যে অল দ্য ফেরি টেলস অ্যানালাইজড বাই তেহরানি। তো সবগুলো গল্প যেগুলো তেহরানি সাহেব কী করছেন, অ্যানালাইজ করছেন বা বিশ্লেষণ করছেন। তো দেখেন, তেহরানিজ অ্যানালাইসিস ফোকাসড অন লিটল রেড রাইডিং হুড ইন ইটস মেনি ফর্মস। তো উনি ওই গল্পটা নিয়ে অনেক যে ভার্সন যেগুলো আছে, ওই বিভিন্ন ভার্সনগুলো কী করছেন, বিশ্লেষণ করছেন, এবং বিশ্লেষণ করে কী করছেন, চেকিং ফর ইটস ভেরিয়েন্টস অফ দিস টু টেলস and similar stories from Africa, East Asia and other regions, he ended up with 58 stories. তো ওই যে ended up with 58 stories তারা বোঝাচ্ছে অল, মানে সর্বমোট উনি 58টা গল্প পাইছেন ওই লিটল রেড রাইডিং হুডের, মানে একাধিক ভার্সন আছে, হ্যাঁ, এগুলার প্রায় 58টার মতো এটার ভার্সন আছে, বৈচিত্র্যপূর্ণতা আছে এই গল্পের, হ্যাঁ। তো ওইটা টোটাল এতগুলা গল্প পাইছে এবং ওইগুলা নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করতেছিলেন বা বিশ্লেষণ করতেছিলেন, ঠিক আছে? তো যেগুলো কী ছিল, রেকর্ডেড ফ্রম ওরাল ট্রেডিশনস, যেগুলা মৌখিক অবস্থায় সংরক্ষিত করা ছিল। তো এখানে দেখেন আমরা ওই যে নাম্বারটা, ওয়ার অরিজিনালি স্পোকেন রেদার দেন রিটেন, তাহলে অল দি ফেরি টেলস অ্যানালাইজ বাই তেহরানি ওয়ার অরিজিনালি স্পোকেন রেদার দেন রিটেন। খেয়াল করেন গ্রামাটিক্যালিও কিন্তু এগুলা আমাদের ম্যাচ করতেছে, যে ওয়ার দ্বারা কিন্তু ওই যে একাধিক গল্প সেটাও বোঝাচ্ছে, তাই না? আমরা যখন এইভাবে ম্যাচ করবো, একটা সেন্টেন্সের বিগিনিংয়ের সাথে এন্ডিং ম্যাচ করব, মেক শিওর করবেন যে আপনার গ্রামাটিক্যালিও এগুলা ম্যাচ করতেছে কিনা এবং অর্থটাও ঠিকঠাক মতো মিলতেছে কিনা, তাহলে আনসারগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। সুতরাং 31 নাম্বার আনসারটা হচ্ছে নাম্বার। এবং দেখেন লাস্টে জাস্ট নাম্বার যে একটা অপশন ছিল, সেটা আনইউজড থেকে গেছে, তার মানে বুঝতে পারবেন
যে যখনই এই ধরনের কোশ্চেন টাইপ আসবে আপনাকে অতিরিক্ত একটা অপশন দিবে জাস্ট কনফিউজ করার জন্য। তো এইভাবে আমরা এই কোশ্চেন টাইপগুলো সলভ করে থাকবো। ওকে, সো এতক্ষণ যে বকবক করে গেলাম আপনাদের মাথায় সব কিছু ঢুকছে কি না, না ঢুকে থাকলেও আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আবার একটা সামারি আমি এখানে নোট ডাউন করে রাখছি। তো কি ভাই বোনেরা, আপনাদের মাথায় কি ঢুকছে কিনা সব কিছু দেখেন। আমাদেরকে এই ধরনের কোশ্চেন টাইপ সলভ করতে হলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স বিগিনিং অ্যান্ড এন্ডিং। সবার আগে আমরা বাক্যের শুরুর অংশ এবং শেষের অংশ ভালো করে বুঝে পড়ব। তারপর সেখান থেকে কিওয়ার্ডসগুলো হাইলাইট করব। কিওয়ার্ডস মানে কি, ধরেন এমন কোনো কিছু যেটা আপনার ইনভার্টেড কমার মধ্যে থাকতে পারে, কোনো নাউন প্রোনাউন হতে পারে, কোনো ডেট, টাইম, প্লেস, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এটসেট্রা, এই ধরনের কোনো কিছু, এমন কোনো বিশেষ কিছু শব্দ যেটা দ্বারা আপনি ফুল বাক্যের প্রধান কোনো অংশ বুঝতে পারতেছেন, এমন কোনো শব্দ আমরা হাইলাইট করে থাকবো। ঠিক আছে? আচ্ছা, তো কী হয়েছে যে সাধারণত প্রথম 2 লাইন অথবা শেষের 2 লাইনের মধ্যে আনসার পাওয়া যায়। প্যারাগ্রাফ লম্বা হলে মধ্যভাগীয় আনসার লুকিয়ে থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আবার সাধারণত লম্বা প্যারাগ্রাফের মধ্যে 2টি আনসার এবং ছোট প্যারাগ্রাফের মধ্যে একটি আনসার থাকে। আমরা যে যে উদাহরণটা দেখলাম, যে একটু আগে দেখলাম যে একটু বড় প্যারাগ্রাফ হলে অনেক সময় প্রথম অংশের দিকে একটা আনসার পাবেন এবং শেষের অংশের দিকে একটা আনসার পাবেন। ঠিক আছে? এবং প্যারাগ্রাফটা একটু ছোটো হয়ে থাকলে জাস্ট একটা আনসারই থাকে ওই প্যারাগ্রাফের মধ্যে, তাই না? এবং 5 নাম্বার দেখেন, প্যাসেজের মধ্যে উত্তরগুলো সিকোয়েন্স মেনটেন করিবে, তাই পরের প্রশ্নের উপর চোখ রাখিতে হইবে। তো অবশ্যই কি করবে যে আপনার প্রশ্নগুলা আনসারগুলা সিকোয়েন্স মেনটেন করে থাকে, সিরিয়াল বাই সিরিয়াল থাকবে রে ভাই। আপনার প্যাসেজের মধ্যে আনসারগুলো সিরিয়াল বাই সিরিয়াল পাবেন। তো এই জন্য যখন একটা প্রশ্ন আপনি সলভ করতেছেন তখন নেক্সট কোয়েশ্চনের দিকে একটু চোখ রাখবেন, যাতে বুঝতে পারবেন যখন আপনি নেক্সট কোয়েশ্চনে চলে আসছেন বুঝতে হবে যে আহা, আমি তো তাহলে যেই আনসারটা খুঁজতে যাচ্ছিলাম সেটা আমি ফেলে আসছি, সেটা উপরের দিকে আমি ফেলে আসছি। তখন আবার আপনি উপর থেকে চেক আউট করবেন, তখন আনসারটা পেয়ে যাবেন। এবং শুধুমাত্র বাক্যের শুরু এবং শেষের অংশ না খুঁজে পুরো অংশের সারমর্ম বোঝার চেষ্টা করবেন। তো আমরা যে অংশটা দেখলাম, যে বিষয়টা দেখলাম, যে শুধুমাত্র আসলে আমরা যদি এরকম বাক্যের শুরু এবং শেষের অংশ খুঁজতে থাকি তাহলে অনেক সময় আনসারগুলো কী হয়, এলোমেলো করা থাকে। মানে দেখবেন যে শুরুর অংশ থাকতেছে আপনার প্রথম দিকে, শুরুর অংশ থাকতেছে শেষের দিকে, বা শেষের অংশ থাকতেছে শুরুর দিকে, এলোমেলো করা থাকতে পারে। বাট আমরা যদি পুরো বিষয়টা বুঝে বুঝে পড়ি এবং সারমর্মটা বুঝতে পারি যে কী কাহিনী এখানে বলতেছে, তাহলে আনসারটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন বা ম্যাচ করতে পারবেন। এবং অবশ্যই গ্রামাটিক্যালি দেখবেন যে আপনার বাক্যগুলা ম্যাচ করতেছে কিনা, অর্থগত দিক থেকেও ম্যাচ করতেছে কিনা। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।